তো গত এপিসোডে আমরা দেখেছিলাম জোনাস তার বাবার রুম তল্লাশি করতে করতে হঠাৎ করে একটা ম্যাপ পায়। কিছুক্ষণ ঘাটাঘাটি করার পরেই সে বুঝতে পারলো যে এই ম্যাপটা উইন্ডেন কেভের ম্যাপ। ম্যাপের মধ্যে আমাদের জন্য একটা প্রশ্ন রেখে গিয়েছিল, ম্যাপের ভেতরে ক্রসিংটা কোথায় রয়েছে। তার সাথে উইন্ডেনের ভেতরে আমরা একটা অলৌকিক দৃশ্য দেখতে পাই, যা কিনা রাতের সময় হঠাৎ করে বিদ্যুৎ চমকাচ্ছিল এবং তার সাথে সাথে আকাশ থেকে মরা পাখির বৃষ্টি হচ্ছিল। এর পেছনের রহস্য কি? উইন্ডেন থেকে এই পর্যন্ত 3 জন নিখোঁজ হয়েছে এবং এর পেছনে কে এবং কারা রয়েছে? উইন্ডেন শহরের রহস্যটা কি? অন্যদিকে মিকেল কিভাবে পাস্টে চলে গেল এবং তার পরবর্তীতে কি হলো মিকেলের সাথে? তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। অ্যান্ড লেট মি ইন্ট্রোডিউস মাই সেলফ, আমি ইমন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সিনে হল। এপিসোড 3 শুরু হয়। আমরা দেখতে পারি যে মিকেল 1986-এ চলে গেছে এবং যখন সে তার বাড়িতে প্রবেশ করে সেখানে সে তার দাদিকে দেখতে পায়। যেহেতু 33 বছর আগের ঘটনা, সেখানে তার দাদি খুবই ইয়াং ছিল, কিন্তু সে তার দাদিকে কিছুটা ডিপ্রেসড দেখতে পায় এবং মনে করিয়ে দেই তার দাদির নাম ছিল জ্যানা নিলসেন। তার ডিপ্রেশনে থাকার মূল কারণ হচ্ছে 1 মাসেরও বেশি হয়ে গেছে তার ছোট ছেলে ম্যাথস নিখোঁজ হয়েছে। যখন সে মিকেলকে দেখে তার কাছে এটা মনে হয় যে সে তার ছোট ছেলেকে দেখছে। বেসিক্যালি তার কাছে মিকেলকে কিছুটা ম্যাথসের মতোই লাগছিল। জ্যানা মিকেলের কাছাকাছি গিয়েই সে তার কাছে জিজ্ঞাসাবাদ শুরু করলো যে ম্যাথস কোথায়, আমাকে বলো ম্যাথস কোথায় রয়েছে, কোথায় রয়েছে আমার ম্যাথস, এই বলে তাকে জেরাজেরি করা শুরু করে। এখানে ম্যাথস কিছুটা ভয় পেয়ে যায়, যার কারণে সেখান থেকে সে পালিয়ে চলে আসে। মিকেল এখনও সেখানে খুবই কনফিউজড হয়ে গেছে, সে কিছুই বুঝে উঠতে পারছিল না। সে এখনও এটা বুঝে উঠতে পারেনি যে সে টাইম ট্রাভেল করে এখানে এসেছে। সে তার স্কুলের মধ্যে গিয়ে পৌঁছায়। সে ভাবতে লাগলো যে তার মা সেখানে রয়েছে, কারণ মিকেলের মা উইন্ডেন শহরের স্কুলের প্রিন্সিপাল, যার কারণে সে স্কুলে যাওয়ার পরে সেখানকার বাচ্চাদের গিয়ে জিজ্ঞাসা করছিল যে প্রিন্সিপাল কোথায় রয়েছে। কিন্তু কিছুক্ষণ পরেই সে এটা উপলব্ধি করতে পারল এখানের প্রিন্সিপাল তার মা নয়, বরং অন্য কেউ। এছাড়া স্কুলের মধ্যে মিকেল জোনাসের মা ইয়াং হ্যানাকে দেখতে পায়। এখন মিকেল যেহেতু তার বাবা এবং মা উভয়কেই কাউকে খুঁজে পাচ্ছিল না, সেহেতু সে ভাবল যে সে পুলিশ স্টেশনে যাবে। যেখানে পুলিশ স্টেশনে যাওয়ার পরে সে ইগন টাইডম্যানের দেখা পায়। ইগন টাইডম্যান একজন পুলিশ অফিসার, তার বাবা উলরিককে চেনে। মিকেল ইগনকে এটা বলছিল যে তার বাবা নাকি একজন পুলিশ অফিসার। ছোট্ট মিকেলের মুখ থেকে এই কথা শুনতে পেয়ে ইগন ভেবে নেয় যে হয়তো উলরিকই তাকে মেরে ভয় দেখিয়ে তার কাছে পাঠিয়েছে মশকরা করার জন্য, যেন সে একটু বিনোদন পায়। পরবর্তীতে আমরা ইয়াং ইনেস খানভোল্টকে দেখতে পাই। সে একজন হসপিটালের নার্স। সেখানে 1986-এর মানে আজ থেকে 33 বছর আগের শার্লেটকেও দেখতে পাই আমরা। সে আকাশ থেকে মরা পাখি পড়তে দেখে তা উঠিয়ে দেখছিল এবং আজও সে হতবাক হয়ে রয়েছে। বেসিক্যালি এখানে 2019 সালের যে শার্লেটকে দেখতে পেয়েছিলাম আমরা, সেও ঠিক রাতের সময়ই এই মরা পাখিদের দেখতে পেয়েছিল, যার কারণে আমরা এটা বুঝতে পারি যে এই ঘটনাটা তার সাথে আজ নতুন নয়। সে ছোটকাল থেকেই এই পাখি মরার ঘটনা দেখে আসছে। এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি, প্রত্যেকটা ঘটনাই অতীতেও যেমন ঘটে গেছে তেমনভাবে বর্তমানেও ঘটছে। একটা কথা রয়েছে না, হিস্টোরি রিপিটস ইটসেলফ, ঠিক তার ডেফিনেশনই আমরা এখানে দেখতে পাই। 1986 সালে আমাদেরকে নতুন একটা ক্যারেক্টারের সাথে পরিচয় করানো হয়। বেসিক্যালি তার নাম হচ্ছে ক্লডিয়া টাইডম্যান। ক্লডিয়া টাইডম্যান হচ্ছে পুলিশ অফিসার ইগন টাইডম্যানের মেয়ে এবং 2019 সালে আমরা বার্থোসের মা রেজিনা টাইডম্যানকে দেখেছি, যে কিনা 2019 সালে উইন্ডেন শহরের মধ্যে একটি হোটেল চালাচ্ছে। তারই মা হচ্ছে ক্লডিয়া টাইডম্যান। ক্লডিয়াকে এবার উইন্ডেন শহরের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের চিফ বানানো হবে, যার কারণে সে খুবই খুশি ছিল এবং সে অনেকটাই এক্সাইটেড ছিল, কেননা এই প্রথমবার উইন্ডেন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের
চিফ একজন মহিলা হতে চলেছে, যার কারণে সে তার কর্তব্য পালন করার জন্য খুবই এক্সাইটেড রয়েছে। তাছাড়াও গাড়ির মধ্যে আমরা ইয়াং রেজিনাকে দেখতে পাই এবং সেখানে তার মা ক্লডিয়া তাকে বকাঝকা দিচ্ছিল এবং বলছিল একটু ভালো পোশাক আশাক পরো এবং একটু মার্জিতভাবে থাকো, কেননা তুমি আমার মেয়ে। অন্যদিকে ইগন টাইডম্যান মিকেলকে পুলিশ স্টেশনে একা রেখে তার জখমগুলোর চিকিৎসা করানোর জন্য একজন নার্সের ব্যবস্থা করতে গিয়েছে। মিকেল ইগনের ডেস্কের মধ্যে থাকা একটা ডকুমেন্ট পড়ছিল এবং সেই ডকুমেন্টের মধ্যে অ্যাকচুয়ালি ম্যাথসের মিসিং কমপ্লেন্ট লেখা ছিল এবং ম্যাথস হচ্ছে উলরিকের ছোট ভাই এবং মিকেলের চাচা। এখানে ডেস্কের ওপর মিকেল একটা ফটো পায় যেখানে কিনা তার বাবা উলরিক এবং তার চাচা ম্যাথসের ছবি ছিল। এখানে আপনারা যদি ম্যাথসের ফেসটার দিকে ভালো মতো নোটিস করেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে 2019 সালে উইন্ডেন কেভের সামনে যে ডেড বডিটা পাওয়া গিয়েছিল সেই ডেড বডিটাই হচ্ছে ম্যাথসের ডেড বডি। কিছুক্ষণ পরেই হসপিটাল থেকে ইনেস খানভোল্ট সেখানে চলে আসে। ইনেস অ্যাকচুয়ালি সেই যে কিনা 2019 সালে মাইকেলের মা ছিল এবং জোনাসের দাদি। এবং এখানে মিকেল এটা বুঝতে পারে যে সে কোনো না কোনো একভাবে টাইম ট্রাভেল করে পাস্টে চলে এসেছে। তার মা বাবা তো তার কাছেই রয়েছে কিন্তু তাকে কেউই চেনে না। মিকেল সেই নার্সকে এটা বলছিল সে ফিউচার থেকে এসেছে, কিন্তু নার্স তার কথা বিশ্বাস করে না। কিন্তু হঠাৎ করেই তার চোখ পড়ল তার পাশে থাকা একটা বইয়ের ওপর এবং বইটার নাম ছিল ক্যাপ্টেন ফিউচার। বইটা দেখার পরেই ইনেস এটা বুঝতে পারলো যে হয়তো ছোট বাচ্চাটা তার মন গড়া ঘটনা বানাচ্ছে। ইগন টাইডম্যানের খুবই মেজাজ খারাপ হয়ে যায়, যার কারণে সে চলে যায় উলরিকের বাড়িতে। যখন সে সেখানে গিয়ে পৌঁছায় উলরিকের রুমে প্রবেশ করতেই দেখছিল উলরিক সেখানে হেভি মেটাল গান শুনছিল এবং সেই গানের লিরিক্সগুলো ইগন রিপিট করতে করতে সে তাকে বলছিল তুমি এইসব হিংস্র গান কেন শুনছ। উলরিক ইগনকে বুলি করার জন্য তাকে খোঁচা মেরে নেশাখোর বলছিল। উলরিকের ইগনের ওপর খুবই রাগ রয়েছে, কেননা সে আজও পর্যন্ত তার ভাইয়ের ইনভেস্টিগেশনটা কমপ্লিট করতে পারেনি। সে বেঁচেই আছে নাকি মরেই গেছে তার কোনো ঠিক ঠিকানা নেই, যার কারণে উলরিক তাকে ব্যর্থ পুলিশ অফিসার হিসেবে দাবি করে। অন্যদিকে আমরা ক্লডিয়া টাইডম্যানকে দেখতে পাই। অফিসের ভেতরে যাওয়ার আগেই সেখানে সে হেলগে ডপলারকে দেখতে পায় এবং এটা সেই হেলগে ডপলার যাকে কিনা আমাদের 2019 সালে ওল্ড এজ হোমের মধ্যে দেখানো হয়েছিল। মূলত হেলগে ডপলার এখানে একজন ক্লিনার বয় হিসেবে চাকরি করছে, অথচ তার পিতা হচ্ছে উইন্ডেন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের চিফ। কিন্তু আজকে সে রিটায়ার হবে এবং যার বদলে সিট পাবে ক্লডিয়া টাইডম্যান। এমনটা মনে হচ্ছিল যে হেলগে ক্লডিয়াকে এর আগে থেকেই চেনে এবং সে তার খুবই প্রশংসা করে সেখানে এবং তাকে একটা বই গিফট করে। ক্লডিয়া যখন তার অফিসে গিয়ে পৌঁছায় সেখানে সে ট্রন্টে নিলসেনের দেখা পায়। এখানে তাদের দুজনের কথোপকথন থেকে আমরা বুঝতে পারি একসময় উলরিকের বাবা ট্রন্টে এবং ক্লডিয়ার অ্যাফেয়ার ছিল এবং ট্রন্টে নিলসেন সেই সম্পর্কটা এখনও কন্টিনিউ করতে চায় এবং ট্রন্টে সেখানে ক্লডিয়াকে পার্সোনালি কথা বলার জন্য সময় চায়। 1986-এর মধ্যে উইন্ডেন শহরে হঠাৎ করেই একসাথে 33টা ছাগল মারা যায়, কিন্তু তাদের মারা যাওয়ার কোনো কারণ পাওয়া যায়নি। বিষয়টা খুবই রহস্যজনক ছিল। ছাগলগুলোর মালিক এটা বলছিল হয়তোবা তার ছাগলগুলো হার্ট অ্যাটাক করেছে, কিন্তু আশ্চর্যজনক বিষয় হচ্ছে এটা যে একসাথে কিভাবে হার্ট অ্যাটাক করে। তার কাছ থেকে আমরা এটাও জানতে পারি যে প্রত্যেকটা ছাগলগুলোর কান নাকি সম্পূর্ণভাবে ডিস্ট্রয় ছিল। দেখে এটা মনে হচ্ছিল যে কানের ওপর অনেক প্রেশার পড়েছিল। কথায় কথায় ইগন এটা জানতে পারে যে শহরের মধ্যে নাকি নতুন একজন প্রিস্ট এসেছে এবং এই প্রিস্টটাকে তা আমরা এখনও জানি না। অন্যদিকে ক্লডিয়া তার দায়িত্ব পুরো সততার সাথেই পালন করতে চাইছিল। যখন সে তার পদে নিয়োজিত হয় সে এটা বুঝতে পারে যে উইন্ডেনের যে পাওয়ার প্ল্যান্ট রয়েছে এটাকে সম্পূর্ণভাবে মিসম্যানেজ করা হচ্ছে। এইসব কথাবার্তা জিজ্ঞাসা করার জন্য যখন ক্লডিয়া বার্নার ডপলারের সাথে আলোচনায় বসে সে বলছিল যে পাবলিক এখন আর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিশ্বাস করে না, কেননা গত এপিসোডে আমি বলেছিলাম 1986 সালে জার্মানে বিশাল বড় একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ব্লাস্ট হওয়ার কারণে পরবর্তীতে পাবলিক নিউক্লিয়ার পাওয়ারের উপর বিশ্বাস করে না। পাবলিক উল্টো চাচ্ছিল যে এই নিউক্লিয়ার পাওয়ারটাকে সম্পূর্ণভাবে বয়কট করার জন্য, যার কারণে এই পাওয়ার প্ল্যান্টও
শীঘ্রই বন্ধ হতে চলেছে। পরবর্তীতে ক্লডিয়াকে একটা গুহার মধ্যে পাঠানো হয়, যেখানে কিনা অনেকগুলো নিউক্লিয়ার ওয়েস্ট রাখা ছিল। আমরা জানি না যে এই ড্রামগুলোর ভিতরে কি রয়েছে, কিন্তু যতটুকু আমরা জানি এই ড্রামগুলোর ভেতরে কিছু না কিছু মারাত্মক ক্ষতিকারক জিনিস রয়েছে, যা কিনা সাধারণ মানুষের থেকে অনেকটা দূরে রাখা উচিত। এখন উইন্ডেনের মধ্যে অনেক আজব আজব ঘটনা ঘটছে। এক জায়গায় ভেড়া এবং ছাগল মারা যাচ্ছে, অন্যদিকে আকাশ থেকে মরা পাখির বৃষ্টি হচ্ছে। সিন শিফট হয় রাতের সময়, যেখানে কিনা আলো ব্লিঙ্ক করা শুরু হয়। এখানে আমরা একটা বাস স্ট্যান্ডের মধ্যে হ্যানা এবং উলরিককে একসাথে দেখতে পাই এবং আমরা জানতে পারি হ্যানা ছোট থেকেই উলরিককে অনেক পছন্দ করে। উলরিক সবসময় ক্যাথরিনার সাথে থাকতো, অন্যদিকে হ্যানার ক্রাশ ছিল উলরিক। অন্যদিকে আমরা ক্লডিয়াকে দেখতে পাই, যে কিনা গাড়ির মধ্যে পরবর্তীতে সেই বইটাকে দেখে। বইটি খোলার পর আমরা সেই বইটিই দেখি যা আমরা ইতিমধ্যে এর আগেও দেখেছি। বইটির নাম হচ্ছে আ জার্নি থ্রু টাইম এবং লিখেছেন এইচ.জি. টানহস। এবং সেই রাতেই মিকেল হসপিটাল থেকে পালিয়ে যায়। সে উইন্ডেনের কেবের রাস্তায় যাচ্ছিল, এই আশা নিয়েই যে সেই কেবের মধ্যে গেলে কোনো না কোনো একভাবে সে আবার 2019 সালে পৌঁছাতে পারবে। অন্যদিকে উলরিকও সেই উইন্ডেন কেবের ভিতরেই রয়েছে এবং এইবার সে সেই গেটটা খোলার চেষ্টা করছে। উলরিক বাইরে থেকেই সে তার বাচ্চাকে চিৎকার করে ডাকছিল। হঠাৎ করে একটা ডাক মিকেলের কানে গিয়ে পৌঁছায়, যার উত্তরস্বরূপ মিকেলও তার ডাকে সাড়া দেয়। উলরিকও তার কথা শুনতে পারছিল, কিন্তু তারা বাবা ছেলে দুজনেই পরিস্থিতির শিকার। দুজনই দুজনের কথা শুনতে পাচ্ছিল, কিন্তু তাদের দুজনের মাঝে প্রায় 33 বছরের গ্যাপ রয়ে গেছে। এখন আমাদেরকে একজন ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয়, অথবা সায়েন্টিস্টের কাছে, এবং সে ল্যাবের পোশাক পরেছিল। লোকটি খুবই বয়স্ক এবং সে একটা মেশিন নিয়ে কাজ করছে এবং তার চারিপাশে অনেকগুলো ঘড়ি রয়েছে এবং ঘড়িগুলোর থেকে ঘড়ির কাটার শব্দ পাচ্ছে। এবং বলে রাখা ভালো, এই বৃদ্ধ লোকটার কাছে আমরা যে মেশিনটা দেখেছি এর আগেও 2019 সালে আমরা সেই হুডিওয়ালা ব্যক্তির কাছে ঠিক একই মেশিন দেখেছিলাম। তো এই হুডিওয়ালা ব্যক্তিটি যে কেউই হোক, সে খুবই ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার। এবং এখানেই এপিসোড 3 শেষ হয়ে যায়। যদি আপনাদের এই সিরিজ রিলেটেড কোনো প্রশ্ন থাকে তা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। অ্যান্ড ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। অ্যান্ড দ্যাটস অল আই ওয়ান্ট ফ্রম ইউ গাইস। তো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। টিল দেন, গুড বাই।